হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা বৃত্ত এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব। বৃত্ত এই চ্যাপ্টারটার 6 নাম্বার ক্লাসটা করব, ঠিক আছে? আচ্ছা, তো আগের ক্লাসটা সবাই করছো? আগের ক্লাসটা না করলেও হবে, আগের ক্লাসটা না করলেও হবে। আজকে আমরা চ্যাপ্টার 4.2 এটা শুরু করব। চ্যাপ্টার 4.2 এটা শুরু করব। চ্যাপ্টার 4.1 কি নিয়ে ছিল আমাকে বলো তো? চ্যাপ্টার 4.1 ছিল বৃত্ত, বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন তথ্য বের করা, এগুলা, তাই না? বৃত্ত আর বৃত্তের সমীকরণ নিয়েছিল মূলত কি আমাদের চ্যাপ্টার 4.1। চ্যাপ্টার 4.2 হচ্ছে বৃত্ত ও স্পর্শক। চ্যাপ্টার 4.2 হচ্ছে বৃত্ত ও স্পর্শক, সার্কেল অ্যান্ড ট্যানজেন্ট। স্পর্শক কি সবাই বোঝো? না বুঝলেও কোনো প্যারা নেই, শিখাই দিব। তোমরা ক্লাস 8 না 9 বৃত্ত নামে একটা চ্যাপ্টার পড়ছিল, ওখানে স্পর্শক নিয়ে অনেক কিছু শিখছো, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো স্পর্শক আসলে একটা সরল রেখা। হ্যাঁ, যেহেতু বৃত্ত স্পর্শক, তাহলে বৃত্ত একটা সরল রেখা। তার মানে সরল রেখার অনেক কনসেপ্ট এখানে লাগবে, ভয় পাওয়ার কিছু নেই। কঠিন কনসেপ্ট না, সহজ সহজ কনসেপ্ট, যেগুলো ক্লাস 9-10 পড়ে আসছো। এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, লম্ব হওয়ার শর্ত, এগুলা এগুলা বুঝছো? এগুলা ঠিক আছে, ঠিক আছে, আমরা শুরু করতেছি। তো আমাদের চ্যাপ্টারটার নাম কি? বৃত্ত ও স্পর্শক। চ্যাপ্টারটা আসলে নাম নাই, আমি নাম দিছি, কারণ এখানে আমরা বৃত্ত ও স্পর্শক এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, স্পর্শক একটা সরল রেখা, তাহলে বৃত্ত ও সরল রেখা এইটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করি। বৃত্ত ও সরল রেখা, একটা বৃত্ত আর একটা সরল রেখা কয়টা অবস্থায় থাকতে পারে আমাকে বলতে পারবা? একটা বৃত্ত আর একটা স্পর্শক কয়টা অবস্থায় থাকতে পারে আমাকে বলতে পারবা? এই ধরো একটা বৃত্ত, এই হচ্ছে আমাদের একটা সরল রেখা। এটা হচ্ছে প্রথম অবস্থা, তারা দূরে দূরে আছে। দেখো, সরল রেখাটা বৃত্তটাকে স্পর্শ করতেছে না, ছেদও করতেছে না, এটা হচ্ছে প্রথম অবস্থা। এখন সরল রেখাটা কাছাকাছি যাওয়া শুরু করলো। দেখো, এই অবস্থাটা কি? আমাদের সরল রেখাটা বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করতেছে, বুঝছো? সরল রেখাটা আমাদের বৃত্তটাকে একটা বিন্দুতে স্পর্শ করতেছে। শুরুর অবস্থা ছিল এরকম, সে বৃত্তকে স্পর্শও করে না, ছেদও করে না, এখানে স্পর্শ করতেছে। তাহলে এই সরল রেখাটাকে বলা হবে এই বৃত্তের স্পর্শক। স্পর্শক আর ইংরেজিতে হচ্ছে ট্যানজেন্ট। ইংরেজিতে হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে? আচ্ছা, সে যদি আরো কাছাকাছি যাওয়া শুরু করে, তাহলে যেটা হবে, ভেতরে ঢুকে গেল। এবার সে দুইটা বিন্দুতে কি করতেছে? ছেদ করতেছে। দুইটা বিন্দুতে ছেদ করতেছে, খেয়াল করো, এই বিন্দু আর এই বিন্দু, দুইটা বিন্দুতে ছেদ করতেছে। তাহলে এটাকে বলা হবে ছেদক বা সিকেন্ট। ইংলিশ টার্ম হচ্ছে সিকেন্ট, বুঝছো? তাহলে একটা সরল রেখা আর একটা বৃত্তের টোটাল এই তিনটা কাহিনী হতে পারে, যার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট কাহিনী হচ্ছে এই যে এটা নিয়েই আমাদের যত আলোচনা, এটা নিয়েই আমাদের যত আলোচনা, বুঝছো? ঠিক আছে, তো আমরা এখন দেখব এই যে এই অবস্থাটা, একটা সরল রেখা একটা বৃত্তে কখন স্পর্শক হবে, এই তিনটা অবস্থা হওয়ার শর্ত দেখব। এখানে তিনটা চিত্র দেওয়া আছে, তিনটা চিত্র দেওয়া আছে, তোমরা চাইলে আঁকতে পারো, ধাপ করে একটু এঁকে নাও। এই তিনটা চিত্র একটু এঁকে নাও। তিনটা বৃত্ত, তিনটা বৃত্ত। প্রথমটার ক্ষেত্রে এই রেখাটা কি? স্পর্শকোণা, ছেদকোণা। প্রথম ক্ষেত্রে এই রেখাটা স্পর্শকোণা, ছেদকোণা। দ্বিতীয় ক্ষেত্রে এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক। তৃতীয় ক্ষেত্রে এই রেখাটা এই বৃত্তের একটা ছেদক। এই রেখাটা এই বৃত্তের একটা ছেদক। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো তো। আচ্ছা, ঠিক আছে, আমরা ধরে নিই প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে আর।
প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে আর। তাহলে প্রথম ক্ষেত্রে শর্তটা কি আমাকে বলতে পারবা? একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শকোণা ছেদকোণা, আমি যদি ওই বৃত্তের কেন্দ্র থেকে সরল রেখার উপর লম্বটা নিই, কেন্দ্র থেকে ওই সরল রেখাটা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ থেকেও বড় না? প্রথম ক্ষেত্রে বলো বলো, কেন্দ্র থেকে ওই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি ব্যাসার্ধ থেকেও বড় হয়, যদি ব্যাসার্ধ থেকেও বড় হয়, তাহলে সেটা স্পর্শকোণা ছেদকোণা। ঠিক আছে, এবার আসি দ্বিতীয় কেস, সবচেয়ে ইম্পর্টেন্ট কেস। একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? এই যে সরল রেখা, সেটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? কেন্দ্র থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। বুঝো, কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ব্যাসার্ধের সমান, খুবই ইম্পর্টেন্ট একটা শর্ত। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা কিছু জিনিস বলতে পারি। খেয়াল করো, আমাদের যে সরল রেখাটা, যে স্পর্শকটা, সেটা বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করছে না? এটাই তো স্পর্শ বিন্দু। এমটাই কি আমাদের স্পর্শ বিন্দু না? এমটাই তো আমাদের স্পর্শ বিন্দু, বুঝছো? তাহলে স্পর্শ বিন্দু আর কেন্দ্র যোগ করলে সেটা স্পর্শকের উপর লম্ব। ছোট ক্লাসে উপপাদ্য পড়ে আসছো, মনে পড়ে? স্পর্শ বিন্দু আর কেন্দ্র, সেই দুটা যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটা স্পর্শকের উপর লম্ব। অন্যভাবে বলতে পারি, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব কেন্দ্র দিয়ে যায়। তাই না? স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব, স্পর্শ বিন্দু এই যে এটা, এখানে স্পর্শকের উপরে লম্ব কেন্দ্র দিয়ে যাবে। আচ্ছা, সবার লাস্টের কেস হচ্ছে ছেদক হওয়ার শর্ত। বলো তো ছেদক হওয়ার শর্ত কি? কেন্দ্র থেকে ওই রেখাটার উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের ছোট। বৃত্তের ব্যাসার্ধ থেকেও যদি ছোট হয় তাহলে সেটা কি? ছেদকোণা স্পর্শকোণা, ছেদকোণা স্পর্শকোণা। তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট তথ্য কি? স্পর্শক হওয়ার শর্ত। এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে এটা লাগবে, এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কে এটা লাগবে। একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের একটা স্পর্শক ধরো এই বেচারা, তাহলে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কেন্দ্র থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, কেন্দ্র থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, সেটা কি আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, আচ্ছা কনসেপ্টগুলো আবার বলি। এটা কি আমাদের স্পর্শ বিন্দু? বুঝো, এটা কি স্পর্শ বিন্দু? এটাকে কি বলে? স্পর্শ বিন্দু। একটা বিন্দুতে স্পর্শ করতেছে। স্পর্শ বিন্দু আর কেন্দ্র কানেক্ট করলে সেটা কি? স্পর্শকের উপরে লম্ব। স্পর্শকের উপরে লম্ব হয় না? লম্ব হয় তো। আচ্ছা, উল্টাভাবে বলতে পারি, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব কেন্দ্র দিয়ে যায়। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব কেন্দ্র দিয়ে যায়। এটাকে বলা হয় স্পর্শক। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর যেই লম্ব সেটাকে বলা হয় অভিলম্ব। আমরা একটু পরে আবার শিখবো। স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে যেই লম্ব, বুঝছো? স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর একটা লম্ব টানতে পারো না? এই যে লম্ব একটা রেখা না, এই লম্বটার নাম হচ্ছে অভিলম্ব বা নরমাল। আমরা শিখবো একটু পরে আবার। মুখস্থ করো করছো? এটা মুখস্থ করার কিছু আছে বলো? জাস্ট চিন্তা করলেই হয়ে যায়। ঠিক আছে, আমরা আমাদের প্রথম অঙ্ক করতেছি। এটা এত পপুলার যে এটা মুখস্থ রেখে দিবা অ্যান্সারটা। এটা এমসিকিউ বা সিকিউর কতে অনেক বেশি আসে। দেখো কি বলছে এই রেখাটি। আচ্ছা, তার আগে সরল রেখার একটা কনসেপ্ট তোমাদের শিখাই। একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সবাই বের করতে পারো? সরল রেখার একটা কনসেপ্ট শিখাই। একটা বিন্দু ধরো আলফা কমা বিটা। এখন এই আলফা কমা বিটা থেকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, এই রেখার উপর যে অঙ্কিত লম্ব, তার দৈর্ঘ্যটা বের করতে পারবা? আমাকে বলো। এটা যদি ডি হয় তাহলে ডি এর ভ্যালু মনে আছে কি? মডুলাস অফ এ আলফা প্লাস বি বিটা প্লাস সি বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সবার মনে পড়ে তো? সরল রেখার এই কনসেপ্টটা আমাদের লাগবে।
একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা লাগবে, এটা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো আমাদের পরের অঙ্ক, একটা বৃত্ত, এই বৃত্তটার চিত্র আঁকানো লাগবে না পরীক্ষায়, কিন্তু আমি আঁকায় দিচ্ছি। এই বৃত্তটার কেন্দ্র কত বলো? এই বৃত্তটার কেন্দ্র কত? এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত, তাই তো বের করতে বলছে। এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। এই বৃত্তের কেন্দ্র কত আমাকে বলো? 0,0, তাই না? এই বৃত্তের ব্যাসার্ধ কত? এ। আর এটা ধরো আমাদের সেই কাঙ্ক্ষিত রেখাটা, যার ইকুয়েশন কি? y = mx + c। আমি এক পাশে নিয়ে আসলে mx - y + c = 0। বুঝছো? এই বিন্দুটার স্থানের নাম দিলাম m, এটার নাম দিলাম o, এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত বলো তো কি? প্রশ্ন মতে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। OM এর ভ্যালু কার সমান? এর সমান না? OM কি? এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, শিখাইছি না? মাত্রই তো ফর্মুলা দেখালাম। 0,0 থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব কত? 0 - 0 + c মডুলাস অফ √m² + 1² - 1² = a। তাহলে আমরা লিখতে পারি না মডুলাস অফ c = a × √1 + m²। তাহলে c এর ভ্যালু কত? ± a × √1 + m²। এটাই কি সেই শর্তটা? কোন শর্তটা? এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। এটা এত পপুলার, এতবার আসবে সামনে, যে তোমার রেজাল্টটা যাতে মুখস্থ হয়ে যায়, বুঝছো? বর্গ করার দরকার নেই, এখানে রেখে দিলেই হবে। তুমি চাইলে দুই পাশে বর্গ করেও দিতে পারো, ওটাও হয়। c² = a² × 1 + m²। এটা লিখলেও হয়, ক্লিয়ার? আমাকে বলো সবাই কি ক্লিয়ার হইছো? ঠিক আছে, পরেরটাই যাই। ঠিক আছে, দেখো কি বলছে। ও সেম অঙ্ক, দুইবার হয়ে গেছে। এই রেখাটা এই বৃত্তের স্পর্শক, তাহলে এখান থেকে একটা শর্ত আসে না? ওই শর্ত থেকে আমি চাইলেই একটা অজানা রাশি বের করে ফেলতে পারি। কোশ্চেনটা পড়ো। একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণে কিন্তু একটা অজানা রাশি আছে b, যার ভ্যালু তুমি জানো না। এই সমীকরণে একটা অজানা রাশি আছে b, যার ভ্যালু তুমি জানো না। ঠিক আছে, এখন তোমাকে বলছে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক, তাহলে সেখানে একটা শর্ত আছে না? এটার কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, একটা শর্ত আছে না? সেই শর্ত থেকে একটা অজানা রাশি b এর ভ্যালু তো বের করাই যায়। বুঝছো? এটা কিন্তু রিটেনে 4 নাম্বারের জন্য আসছে। তো তোমাকে কি করতে হবে বলো? এই বৃত্তকে স্পর্শ করে লেখো। এই বৃত্তের ইকুয়েশন লিখবা, তুমি লিখবা রিটেনে, আমি লিখতেছি না। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাকে বলো কত? বাংলায় লিখবা তুমি। এই বৃত্তের কেন্দ্র -8/-2 4 -2/-1 4,1। ঠিক আছে, তারপর এই বৃত্তের ব্যাসার্ধ √g² + f²। আমাকে বলো g² + f² - c। তাহলে কত হয়? 16 আর 1 17, 17 - 4 কত? √13 একক। ক্লিয়ার? ঠিক আছে, তুমি কিন্তু চিত্র না আঁকলেও হয়। এখন কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, বাংলায় লিখবা। বাট আমি সাজেস্ট করি চিত্রটা আঁকায় দাও। চিত্র আঁকালে পুরো ব্যাপারটা তোমার ভিজুয়ালাইজেশন হচ্ছে, টিচারও খুশি হবে, বুঝছো? টিচারও খুশি হবে। এই ধরো আমাদের সেই বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র কত আমাকে বলো তো? 4,1। ব্যাসার্ধ কত? √13
ব্যাসার্ধ কত √13। ঠিক আছে, কেন্দ্র থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা ধরো m দিলাম, রেখাটা কত 3x + by - 1, 3x + by - 1 = 0। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রশ্ন মতে বলো, প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে এই যে স্পর্শক হওয়ার শর্ত থেকে, তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো, কেন্দ্র থেকে ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। সরি, কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। ও এম ইকুয়ালস টু ব্যাসার্ধ কত √13। আচ্ছা ও এম কত বলো? 4,1 থেকে এটার দূরত্ব 3 × 4 = 12, মডুলাস অফ 12, খেয়াল করো 3 × 4 = 12 প্লাস বি -1 বাই √3² প্লাস b² ইকুয়ালস টু √13। তাহলে কত হয় আমাকে বলো তো? মডুলাস অফ 11 প্লাস বি ইকুয়ালস টু √13 ইন্টু √9 প্লাস b²। মডুলাস গুলো একের সাথে মিলে যাইতেছে। আচ্ছা এখন আমাকে বলো তো, এখান থেকে বি এর ভ্যালু বের করা লাগবে, রুটের নিচে আছে, বর্গ করা দরকার না দুই পাশকে? মডুলাসকে বর্গ করলে যে মডুলাস ভ্যানিশ হয়ে যায় জানো সবাই? মডুলাস অফ এক্স এইটাকে যদি হোল স্কয়ার করো মডুলাসটা ভ্যানিশ হয়ে যায়, কারণ বর্গ করলে তো পজিটিভই হয়, মডুলাস তার দরকার নেই নতুন করে। তাহলে দুই পাশকে যদি বর্গ করো তাহলে দেখো তো কি হয়, 11 প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়ালস টু 13 ইন্টু 9 প্লাস b²। ঠিক আছে, এবার এখানে ভাঙাও, 11 স্কয়ার কত 121 প্লাস 2 ইন্টু 11 ইন্টু বি 22b প্লাস b² ইকুয়ালস টু 13b² প্লাস 13 ইন্টু 9, 13 ইন্টু 9, 13 10 হয় 130, তার থেকে একটা 13 বাদ দিলে 117 হওয়ার কথা। তারপর ক্যালকুলেট করে দেখি, 117। ঠিক আছে, এক পাশে আনলে বি এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে। সবকিছু ডান পাশে নিয়ে যাও তো, বুঝছো? সবকিছু ডান পাশে নিয়ে যাও। 13টা b² থেকে একটা b² বাদ দিলে কি 12টা b² থাকে, 22টা বি ওই পাশে নিয়ে গেলে -22টা বি। তারপর 117 থেকে 121 যদি বাদ দাও, 117 থেকে 121 বাদ দিলে -4 ইকুয়ালস টু 0। এটা মিডল টার্ম করবে এখন, পারবা না? 4 বার অঙ্ক তো 48, মিডল টার্ম কেমনে করে শিখান লাগবে। হ্যাঁ, এই দুটা গুণ করলে কত হয় -48। তো মাঝখানেরটা এমন ভাবে ভাঙাবা, যে -22b কে এমন ভাবে ভাঙাবা যাতে গুণ করলে -48 হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, 12b² -24b প্লাস 2b -4 ইকুয়ালস টু 0। কি কমন যায়? 12b কমন যায়, কি থাকে b -2 প্লাস 1, 1 তো না 2, b -2 ইকুয়ালস টু 0। সেখান থেকে b -2 ইন্টু 12b প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমাকে বলো তো b এর ভ্যালু কত হয়? 2 - 1/6, 2 - 1/6। বুঝছি? ক্লিয়ার সবার? পারবা না? তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমাকে বলো, এই টাইপের অঙ্ক দিলে সবাই পারবা? যদি এরকম হয়, একটা সরল রেখার ইকুয়েশন দেওয়া আছে যেখানে একটা অজানা রাশি আছে, একটা সরল রেখার ইকুয়েশন দেওয়া আছে যেখানে একটা অজানা রাশি আছে, এই সরল রেখাটা কোনো একটা বৃত্তের স্পর্শক, তোমাকে ওই অজানা রাশিটা বের করতে দিল, স্পর্শক হওয়ার শর্ত দিয়ে আমরা করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। মাইনাস আসার মানে কি? বি এর ভ্যালু মাইনাস, তুমি সবাই কি desmos.com এই ওয়েবসাইটে এই গ্রাফগুলো আঁকায় দেখো, তাহলে বুঝতে পারবা মাইনাস আসার মানে কি। desmos.com এগুলো বসায় দেখো, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। সরাসরি উত্তর লিখলে হবে না, এতটুকু আসছো মিডল টার্ম করে দেখাইতে হবে। রিটেনে যদি আসে মিডল টার্ম করে, তুমি ক্যালকুলেটর দিয়ে আগে সলভ করো, প্যারা নাই, পরে মিডল টার্ম করে দেখাই দিলে আর কি, বুঝছো? আচ্ছা, তো এই টাইপের পারা যাবে। সরল রেখার ইকুয়েশনে একটা অজানা রাশি, সেটা কোন একটা বৃত্তের স্পর্শক,
সেই অজানা রাশিটা আমাকে বের করতে বললে আমি কি পারবো না? আমাকে বলো। স্পর্শক হওয়ার শর্ত থেকেই বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? পাক্কা ক্লিয়ার তো? আমাকে বলো। ঠিক আছে, আরেকটা খুবই পপুলার অঙ্ক আমরা এখন দেখব। আরেকটা খুবই পপুলার একটা অঙ্ক আমরা দেখব, একই রকম। একই রকম, এটা আসলে আগের অঙ্কটার মতো, আগেরটা এই যে এটার মতো। একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। স্পর্শক হওয়ার শর্ত দেখো কি বলছে। দেখাও যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে যদি, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে যদি। পারবা না আমাকে বলো। ফার্স্টে বৃত্তটা আমি একটু আঁকাই, চিত্র আঁকালে বুঝছো? তোমার জন্য সুবিধা, টিচারের জন্য সুবিধা। চিত্র কিন্তু কঠিন কিছু না, কম্পাস দিয়ে আঁকতে হবে এরকম না, আনুমানিক একটা হাতে গোল্লা বসাই দিলেই হবে। আনুমানিক যে এরকম একটা বসাই দিলেই হবে, এরকম বসাই দিও না আবার, আনুমানিক যতটা আঁকানো যায় আর কি। ঠিক আছে, এই যে এই বৃত্তটা, এটার কেন্দ্র কত বলো? এই বৃত্তটার কেন্দ্র কত? a,0, তাই না? ব্যাসার্ধ কত আমাকে বলো? এই বৃত্তটার ব্যাসার্ধ কত? √g² + f² - c, a একক। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি আমরা সবাই। এখন আমি একটু লিখি, কেন্দ্র কত? a,0, ব্যাসার্ধ কত আমাকে বলো? ব্যাসার্ধ কত? ঠিক আছে, কেন্দ্র থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই রেখাটা কত আমাকে বলো তো? lx + my - 1 = 0। ক্লিয়ার হয়েছে? কেন্দ্র থেকে এই রেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে প্রশ্ন মতে স্পর্শক হওয়ার শর্ত কি আমাকে বলো। প্রশ্ন মতে কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আমি একটু নাম দিয়ে দিই, এটা হচ্ছে ও, এই বিন্দুটা ধরো এম। স্পর্শক হওয়ার শর্ত ও এম, এটার ভ্যালু এ এর সমান। ও এম কত? এটা থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য LA - 1, LA + 0 - 1 √L² + m² = a। তাহলে কি হয় আমাকে বলো তো? মডুলাস অফ LA - 1 = a × √L² + m²। ওকে, এবার দুই পাশ থেকে বর্গ করো তো। দুই পাশে বর্গ করলে কি থাকে আমাকে বলো তো? LA - 1² = a² × L² + m²। ঠিক আছে, বর্গ করো তো। a² L² - 2 AL + 1 = a² L² + a² m²। ঠিক আছে, a² L² a² L² কাটা, জাস্ট এক পাশে নিয়ে আসো। তাহলে কি আমাদের প্রমাণ চলে আসবে? কি দেখাইতে বলছে? a² m² + 2 AL = 1। অলরেডি চলে আসছে কিন্তু। হ্যাঁ, 2 AL টাকে ওই পাশে পাঠিয়ে দাও। a² m² + 2 AL = 1। প্রমাণিত। ঠিক আছে, বলো। আর প্লাস মাইনাস হবে না? না, তুমি চাইলে এখানে একটা মডুলাস দিতে পারো, প্লাস মাইনাস না দিয়ে মডুলাস দিতে পারো, কারণ এ পজিটিভ নাকি নেগেটিভ বলে নাই কিছু। এখানে যদি মডুলাস দাও, দুই পাশ থেকে তো বর্গ করলে উঠেই যাবে, না দিলেও হয়। বুঝছো সবাই? ক্লিয়ার তো? ক্লিয়ার। এইটা একটা মজার অঙ্ক, এইটা দেখি কয়জন পারে। কোয়েশ্চেন পড়ো, সহজ কোয়েশ্চেন। একটা বৃত্ত, প্রমাণ করো এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। কেমনে প্রমাণ করবা বলো? প্রথম পার্ট একদম পান্তা ভাত, তাই না? একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কত আমাকে বলো তো? কেন্দ্র কত আমাকে বলো? 3, -4।
কেন্দ্র কত? কেন্দ্র কত? 3, -4। ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র 3, -4। ব্যাসার্ধ কত? √3² + 4² -15 √10, তাই না? 25 - 15 √10 একক। এখন তোমাকে বলছে এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি? কেন্দ্র থেকে এই রেখাটার উপর যদি লম্ব টানো, আমাকে বলো, কেন্দ্র থেকে এই রেখাটার উপর যদি তুমি লম্ব টানো, সেটা যদি √10 হয়, তাইলে এই কাজ শেষ না? বলো বলো, এই রেখাটা কত? x - thrice y - 5। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাকে দেখাইতে হবে এটা স্পর্শক। কেমন দেখাবো বলো তো? OM এর ভ্যালুটা বাইর করি, তাইলেই হয়। OM = মডুলাস অফ 3 -3 × -4 -3 × -4 -5 বাই √3² + 4²। বুঝছো? ভুল টুল করলে বইলো, নিজেরা ঠিক করে নিও। এখানে কত? 5, উপরে কত? 3 × 4 = 12, 12 আর 3 15, 15 থেকে 5 বাদ দিলে হয় 10। সর্বনাশ, কি এলো? কই ভুল করছি? কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3। আচ্ছা, বলো তো কই ভুল করছি? √g² + f² - c, এটা √10 হয়। ব্যাসার্ধ ঠিক আছে। কারণ কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 -3 × -4, ওকে, 3 প্লাস 3 × 4 = 12 -5 ডিভাইডেড বাই √3²। এ রে, a² + b² এর জায়গায় আমি উঠা বসাইছি, খেয়াল করছো? এত 1² + -3 তার স্কয়ার, তাহলে কত হয়? উপরে কত? 10 বাই √10। ঠিক আছে, √10 একক। মিলছে? মিলছে, মিলছে, মিলছে। আচ্ছা, প্রথম পার্ট শেষ। স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ, এইটা দেখি কয়জন পারো। স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ, তোমরা সরল রেখা চ্যাপ্টার যারা পড়ে আসছো, এটা না পারলে মাইট দেব ধরে এখন আমি। তোমরা যারা সরল রেখা চ্যাপ্টার পড়ে আসছো, এটা না পারলে কিন্তু খবর আছে। স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ, তাহলে কার সমীকরণ চাইছে? এইটা না? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, কি চাইছে? একটু দাঁড়াও, কি চাইছে বলো তো? স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ, এই হলুদ রেখাটা চাইছে, হলুদ রেখাটার সমীকরণ চাইছে, তাই না? তুমি যদি একটু ভালো করে চিন্তা করো, স্পর্শবিন্দুগামী ব্যাসের সমীকরণ এইটা। দেখি দেখি, বলো কেমনে করবা? অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কেমনে করে? অভিলম্ব তো পরে, এই রেখার উপরে লম্ব এবং এই বিন্দুগামী, এই রেখার উপরে লম্ব, ব্যাস অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তাই না? এবং এটা এই রেখার উপরে লম্ব, তাহলে এই রেখার উপরে লম্ব যে কোনো জিনিসের সমীকরণ কি আমাকে বলো তো? 3x + y + k = 0। 3x + y + k = 0। k এর ভ্যালু লাগবে এই বিন্দুগামী 3, -4। ঠিক আছে, 3, -4 বিন্দুগামী, তাইলে 3 × 3 - 4 + k = 0। আমাদের k এর ভ্যালু কত হয়? -5। সুতরাং লম্বের সমীকরণ, এগুলা শর্টকাটও শিখছো অনেক। 3x
প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? আমাকে বলো। এই তো সবাই পারছো, সুন্দর সুন্দর। পরেরটাই যাই, পরেরটাই যাই। এই কোয়েশ্চেনটা অনেকেরই বুঝতে ঝামেলা হয়, এই কোয়েশ্চেনটা অনেকের বুঝতে ঝামেলা হয়। কি বলছে? এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, দেখাও যে পি কমা কিউ বিন্দুটা একটা বৃত্তের উপর অবস্থিত। মানে কি বলো তো? কোন একটা বৃত্তের সমীকরণকে পি কমা কিউ বিন্দু সিদ্ধ করবে, তাই না? বুঝছো? আমরা যদি এরকম লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি না এক্স ওয়াই একটা বৃত্তের উপর অবস্থিত বিন্দু যার ব্যাসার্ধ হচ্ছে এ। কথাটা বুঝো? আমরা যদি এরকম লিখতে পারি, আমরা যদি এরকম লিখতে পারি, তার মানে কি এক্স কমা ওয়াই একটা বৃত্তের উপরস্থ বিন্দু, এই যে চলমান বিন্দু সমূহের সেট পি অফ এক্স কমা ওয়াই একটা বৃত্তের উপরস্থ বিন্দু যার ব্যাসার্ধ হচ্ছে এ। আমি যদি কোনোভাবে এক্স আর ওয়াই এর জায়গায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখতে পারি, তাহলে বলতে পারি না পি কিউ এমন একটা বৃত্তের উপর অবস্থিত বিন্দু যার ব্যাসার্ধ এ, যার ব্যাসার্ধ এ। ঠিক আছে? যার ব্যাসার্ধ এ। আচ্ছা, আমার টার্গেট এরকম কিছু আনা, আমি বুঝতেছি। কেমনে আনবো? শর্তটা আগে অ্যাপ্লাই করে দেখি না কি হয়। এটা আমার মাথায় থাকুক, এটা আমার মাথায় থাকুক, দেখতেছি দেখতেছি। কি বলছে? এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। এই বৃত্তের কেন্দ্র কত আমাকে বলো তো? 0,0, ব্যাসার্ধ কত? এ। তাহলে কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য প্রশ্ন মতে তুমি চিত্র আঁকায় ডিটেলস লিখে কইরো, আমি অত ডিটেলস লিখতেছি না। কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমাকে কত বলো তো? 0 + 0 - 1 বাই √of p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, √of p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটার ভ্যালু কত? 1 না? সরি, এ। তাই না? সবাই বুঝছো? 0 0 থেকে এটার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এই পাশে কি থাকে? 1 = a ইনটু √of p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। বর্গ করো এবং এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এরকম হয় না? 1/a তার হোল স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে কি আসছে? p আর q এমন একটা বৃত্তের উপর অবস্থিত যাদের ব্যাসার্ধ 1/a, তাই না? বলো বলো, p, q কোন বৃত্তের উপর অবস্থিত বিন্দু? p, q এই বৃত্তের উপর অবস্থিত বিন্দু না? এমন একটা বৃত্তের উপর অবস্থিত বিন্দু যাদের ব্যাসার্ধ কত? 1/a, যার ব্যাসার্ধ কত? 1/a, যার ব্যাসার্ধ কত? 1/a। বুঝছো? এখন একটু টেস্ট করব যে যা শিখাইলাম মাথায় ঢুকছে কিনা। রিক্যাপ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে, এই পার্টটুকু বুঝছো? এটাই শর্ত। তাহলে দেখাইতে বলছে কিছু একটা, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? এটার কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটার ব্যাসার্ধের সমান, এটার ব্যাসার্ধ এ, এটার কেন্দ্র 0 0 0 0 থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমি বের করলাম এই যে এখানটায়। সেটা কার সমান আমাকে বলো তো? সেটা কার সমান বলো তো? এই বৃত্তের ব্যাসার্ধের সমান। তারপর সিম্পলিফাই করলাম, এই যে এটাকে মডুলাস করলে 1 হয়, এটাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, এটাকে এই পাশে 1/a = √of p স্কয়ার প্লাস কিউ স্কয়ার বর্গ করে দিছি, তাহলে 1/a হোল স্কয়ার = এইটা, তাই না? বলো বলো, ক্লিয়ার? আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে না এটা একটা বৃত্তের সমীকরণ, জাস্ট এক্স ওয়াই এর জায়গায় পি কিউ বসাইছে। এক্স্যাক্টলি কিন্তু তাই, এরকম একটা বৃত্তের সমীকরণ যেটাকে পি, কিউ বিন্দু সিদ্ধ করছে। তাহলে পি, কিউ বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত যার ব্যাসার্ধ 1/a। তোমাকে কি দেখাইতে বলছে? দেখাও যে পি, কিউ বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত। ওটাই কিন্তু দেখাইছি, ক্লিয়ার? ঠিক আছে। ওই ইয়েলো লাইনটা মিন করে পি, কিউ বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত। এটা লিখলে হবে, বা তুমি এখানে বলে দিবা পি, কিউ এমন একটা বৃত্তের উপর অবস্থিত যার ব্যাসার্ধ 1/a এবং কেন্দ্র কোথায়? 0,0, কেন্দ্র 0,0। এটা পারবা?
সবাই বল, পারবা? এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করে। দেখো তো এখানে একটা অজানা রাশি আছে না? আমরা এরকম একটা অঙ্ক করছিলাম, সমীকরণে একটা অজানা রাশি ছিল, একটা সরল রেখার সমীকরণে একটা অজানা রাশি ছিল, সেটা কোনো একটা বৃত্তকে স্পর্শ করে। ওই অজানা রাশির মান বের করতাম, তাই না? আগেরটা তো অনেক বড় ছিল, এটা এমসিকিউতে দিয়ে দিচ্ছে। সর্বনাশ ভাই, অ্যাডমিশন টেস্ট কি এরকমই? এত বড় অঙ্ক এমসিকিউতে দিয়ে দিচ্ছে? না না, কথা আছে। কথা কি আছে? অঙ্ক দেখলেই বুঝতে পারবা। বলো এটার কেন্দ্র কত? 4,1। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? √(d² + f² - c। তাহলে কত হয়? √13। আচ্ছা, কেন্দ্র ব্যাসার্ধ বাই করছি। কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত বলতো? 3 × 12 + 2 + k বাই √13। ঠিক আছে, এটার ভ্যালু কত? ব্যাসার্ধের সমান √13। তাহলে কি হয় আমাকে বলো তো? মডুলাস অফ k + 14, এটার ভ্যালু কত? 13। তাহলে মডুলাস যদি উঠাও, বুঝছো, 3² + 2² 13 হয়। k + 14 = ±13। তাহলে k এর ভ্যালু কত? -14 ± 13 -27 আর কত? -1। অপশন আছে -1। ভাই এটা এত সহজে কেমনে হইলো? সহজে উপায় হচ্ছে, আমাদের যে অজানা রাশিটা সেটা ধ্রুবকে আছে, x বা y এর সহগে নাই। x বা y এর সহগে থাকলেই তুমি কি করতা? বড় হয়ে যাইত। কেন? নিচে যে √(x) এর সহগ প্লাস y এর সহগের বর্গ করতে হয় না? এখানে 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 অজানা রাশিটা যদি এখানে বা এখানে থাকতো, তাহলে দ্বিঘাত সমীকরণ আসতো, সমাধান করা লাগতো ওটা। কিন্তু এখানে যেহেতু অজানা রাশিটা জাস্ট এখানে বসে দিলে হয়েছে। বুঝছো? ক্লিয়ার তো? পাক্কা। এইটা দেখি, এটাও মজার একটা অঙ্ক। প্রথম পার্টটুকু সবাই পারবা? আমি এটা করাবো না। সব যদি আমি করাই দিই, নিজেরা কি শিখবা? তাই না? সব যদি আমি করাই দিই, নিজেরা কি শিখবা? একটু হিন্ট দেই, দেখো। করে দিব না, কিন্তু বুঝাই দিব। দেখাও যে এই বৃত্তটাকে এই রেখাটা স্পর্শ করে, এটা পারবো। হ্যাঁ, এটা আমরা করছি একটু আগে এরকমই। এবার বলছে স্পর্শ বিন্দু নির্ণয় করো। স্পর্শ বিন্দু মানে এই বিন্দুটার স্থানাঙ্ক। এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? কেমনে বের করব বলো দেখি? 3x - 4y - 8 = 0। আচ্ছা, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব, তুমি কি এটার ইকুয়েশন বের করতে পারবা? 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 তুমি কি এটার ইকুয়েশন বের করতে পারবা? পারবা, কিন্তু এটার উপরে লম্ব এবং কেন্দ্র দিয়ে যায়। কেন্দ্র কত? কেন্দ্র কত? 5,8। এটার ইকুয়েশন আমি বের করতে পারবো? পারবো? এমন কেউ আছে যে পারবা না? পারবো। আচ্ছা, এখন এটা আর এটার ছেদবিন্দুই কি এম না? এই যে এটা আর এটা, এটা আর এটা, তাদের ছেদবিন্দুই কি এম না? ছেদবিন্দু কেমনে পায়? সমীকরণ দুটা সমাধান করে। সমীকরণ দুটা সমাধান করে। এটা আমি কি দিয়ে দিলাম? HW। HW। ঠিক আছে, আমরা এখন পরিচিত একটা জিনিসে যাব। যায় নাই কেন? কি? বৃত্তের সমীকরণ। আমরা বৃত্তের সমীকরণ বাইর করা শিখছি। উপরের দিকে তাকায় না, এটা বলো। বৃত্তের সমীকরণ বাইর করা শিখছি আগের চ্যাপ্টারে, ধুমায় ফেলছে, মানে অনেকগুলা টাইপ ছিল, জাস্ট বৃত্তের সমীকরণ বের করা। এখন স্পর্শকের শর্ত হতে বৃত্তের সমীকরণ, এটা মানে কি? স্পর্শকের শর্ত থেকে বৃত্তের সমীকরণ। স্পর্শকের শর্তটা কি?
আমার সাথে সবাই রিপিট করো তো। একটা সরল রেখা একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত, কেন্দ্র থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, কেন্দ্র থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে ধরো তোমাকে বললো একটা বৃত্তের সমীকরণ, হ্যাঁ বের করতে বলছে। এই স্পর্শক, একটা স্পর্শকের ইকুয়েশন দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে, তুমি সেখান থেকে ব্যাসার্ধ বের করতে পারবা না? স্পর্শকের শর্ত থেকে কিন্তু আমি ব্যাসার্ধ বের করতে পারি। খুবই ইম্পর্টেন্ট একটা কথা। কেন্দ্র থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, বুঝছো বুঝছো? আচ্ছা, তোমরা বলো পারবা কিনা, দেখে বলো এগুলো কত আসে। 0,-1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, যখনই তুমি পাইছো কেন্দ্র, তোমার মাথা তোমাকে কি বলতেছে? বৃত্তের সমীকরণ বের করতে বলছে। কেন্দ্র পাইছো, বৃত্তের সমীকরণ, এটা দেখার সাথে সাথে তুমি কারে খুঁজবা? ব্যাসার্ধরে খুঁজবা। বলে দিচ্ছে এটা স্পর্শক, তাহলে কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যই বৃত্তের ব্যাসার্ধের সমান। প্রথম অঙ্ক হিসেবে চিত্র আঁকাই দিচ্ছি। এটা কিন্তু চিত্র আঁকানো লাগে না, বুঝছো? এটা কিন্তু চিত্র আঁকানো লাগেই না, তারপরেও পরীক্ষা আঁকাবা না, এটার চিত্র লাগবেই না। 0,-1, ঠিক আছে। বাট যেহেতু প্রথম অঙ্ক আমি আঁকাই দিচ্ছি। এই সরল রেখাটার ইকুয়েশন কত? 4x + 3y + 8 = 0। ঠিক আছে, আচ্ছা তাহলে কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত হবে? মডুলাস অফ 4 × 0, 0 - 3 + 8 by √4² + 3²। কত হয়? উপরে 5/5, 1 একক। কেন্দ্র পাইছো, ব্যাসার্ধ পাইছো, আর কি লাগে বলো? কেন্দ্র পাইছো, ব্যাসার্ধ পাইছো, আর কি লাগে? তাহলে বৃত্তের ইকুয়েশন কি? x - h² + y - k² = ব্যাসার্ধের স্কয়ার। এটাই কি বৃত্তের ইকুয়েশন? ঠিক আছে, বলো পারবা না? পরেরটায় যাই। আগেরটা কয় নাম্বারে ছিল বলো? 2 নাম্বারের জন্য ছিল। তুমি জাস্ট সমীকরণটা বের করে ফেলায় রাখছো। এবার আমি যদি বলতাম এই বৃত্তটা x অক্ষ থেকে কতটুক কাটছে, পারতা না? সমীকরণ তো জানেন, সমীকরণ বের করা শিখছো। সমীকরণ থেকে তথ্য বের করা নিয়ে কতগুলো অঙ্ক করছে আগের চ্যাপ্টারে, সবগুলাই এখানে লেজ লাগায় দেওয়া যায় না? এমনি চিন্তা করবা, তাহলে আর অঙ্ক করা লাগবে না ওগুলো। এখান থেকে কিন্তু আরো 20-25টা অঙ্ক বানানো যায়, জাস্ট বিভিন্ন তথ্য। এটা x অক্ষ থেকে কতটুক কাটছে, এটা y অক্ষ থেকে কতটুক কাটছে, তাই না? বুঝছো? এটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে। দেখো এই রেখাটা এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের স্পর্শক, তাহলে বৃত্তের ইকুয়েশন আসবে বলো? এই কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের স্পর্শক এই রেখাটা, বৃত্তের ইকুয়েশন আসবে? আসবে না? আসবে। পরে বলছে বৃত্তটা y অক্ষ থেকে কতটুকু ছেদ করে। সমীকরণ আসলে সেখান থেকে চালায় সবকিছু চলে আসবে। তো এটা আমি কি হোমওয়ার্ক দিতে পারি? ঠিক আছে, ওকে, সুন্দর। এবার আমাদের একটা পরিচিত টপিক, স্পর্শকের সমীকরণ, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে। সবচেয়ে ইম্পর্টেন্ট না, সবগুলাই ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট আর কি। কার সমীকরণ বলো? কার সমীকরণ? স্পর্শকের সমীকরণ। স্পর্শক কি? এটা সরল রেখা। তাহলে কার সমীকরণ বের করব? সরল রেখার সমীকরণ বের করব। তোমরা সরল রেখার সমীকরণ বের করা শিখছো? ফাটায় ফেলছো না শিখে? 9-10-এ শিখছো, কলেজে উঠেও শিখছো। একটা সরল রেখার সমীকরণে কয়টা অজানা রাশি? এটা চেনা লাগে না? একটা সরল রেখার সমীকরণে কয়টা অজানা রাশি?
দুইটা অজানা রাশি, তাই না? একটা সরল রেখার সমীকরণে কয়টা অজানা রাশি বলো তো? দুইটা অজানা রাশি। আমরা এখানে তিনটা সমীকরণ লিখলাম। এগুলো পরিচিত না? প্রথমটা হচ্ছে ঢাল ছেদ আকৃতি, পরেরটা এক বিন্দুগামী রেখার সমীকরণ, পরেরটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য দুইটা শর্ত দরকার বা দুইটা বিন্দু দরকার। দুইটা বিন্দু হইলেই আমি সরল রেখার সমীকরণটা বের করে ফেলতে পারি বা সরল রেখাটা আঁকাতে পারি। ঠিক আছে? এখন আমাকে বলো, এখন সবাই আমাকে একটু বলো, তাহলে দুইটা শর্ত দেওয়া থাকলেই কাজ শেষ, সরল রেখার সমীকরণ চলে আসবে। আমাদের এই চ্যাপ্টারটার কি? স্পর্শকের সমীকরণ। তাহলে যেই সরল রেখাটা সেটা কোনো একটা বৃত্তের স্পর্শক, স্পর্শকের সমীকরণ বের করতে হবে, মানে একটা সরল রেখার সমীকরণ। যেই সরল রেখার সমীকরণটা বের করব সেটা কোনো একটা বৃত্তের স্পর্শক। একটা শর্ত দেওয়া আছে না অলরেডি? বলো, আরেকটা শর্ত দেওয়া থাকলেই কাজ শেষ, আমি স্পর্শকের সমীকরণ বের করে ফেলতে পারবো। প্রথম শর্ত কিন্তু ফিক্সড, সে কোনো একটা বৃত্তের স্পর্শক। আরেকটা শর্ত দেওয়া থাকলেই কাজ শেষ। ক্লিয়ার? বলো বলো। তাহলে এখানে তিনটা টাইপ আছে, তিনটা টাইপ আছে। প্রথম টাইপ কি? স্পর্শক হওয়ার শর্ত থেকে স্পর্শকের সমীকরণ। যেটা হচ্ছে বৃত্তের উপরস্থ বিন্দুতে বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ। আমরা তিনটা টাইপ আলাদা করে দেখবো। হ্যাঁ, এমনি ভাগ করা আর কি তোমাদের বোঝার জন্য। স্পর্শক হওয়ার শর্ত থেকে বৃত্তের উপরস্থ বিন্দুতে বৃত্তের বহিস্থ বিন্দুতে, স্পর্শক হওয়ার শর্ত থেকে বৃত্তের উপরস্থ বিন্দু থেকে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে। তো আমি প্রথম টাইপটা, হ্যাঁ, স্পর্শকের সমীকরণ স্পর্শক হওয়ার শর্ত থেকে। কোশ্চেনটা পড়ো, অনেক জায়গায় আসছে, কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা পড়ো। এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার সমান্তরাল, স্পর্শকের সমীকরণ বের করো। দুইটা শর্ত কি পাইছো? দুইটা শর্ত কি পাইছো আমাকে বলো। এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এবং এই রেখার সমান্তরাল, স্পর্শকের সমীকরণ। কোশ্চেন পড়ো, এই বৃত্তে অঙ্কিত স্পর্শক এই রেখার সমান্তরাল। দুইটা শর্ত। প্রথম শর্ত এটার স্পর্শক, এটার স্পর্শক এটার সমান্তরাল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আগে আমাকে বলো তো এখানে স্পর্শকের সমীকরণ কয়টা আসবে? আগে আমাকে বলো তো এখানে স্পর্শকের সমীকরণ কয়টা আসবে? চিত্র আঁকাই দিই, তাহলে বুঝতে পারবা। আমি একটা বৃত্ত আঁকাই, এই ধরো সেই বৃত্তটা। এখন আমি বললাম এই রেখার সমান্তরাল এই বৃত্তে কয়টা স্পর্শক আঁকা সম্ভব? বলো। এটাই বলছে না? এটাই কিন্তু বলছে। কোশ্চেনটা পড়ো। এই বৃত্তে এই রেখার সমান্তরাল কয়টা স্পর্শক? এই বৃত্তে এই রেখার সমান্তরাল এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক। তাহলে দুইটা স্পর্শক আসবে, দুইটা স্পর্শকের ইকুয়েশন আসবে। আচ্ছা ঠিক আছে, সুতরাং আমি লিখি স্পর্শকের ইকুয়েশন। ধরি স্পর্শকের ইকুয়েশন কি হবে? স্পর্শক এইটার সমান্তরাল না? স্পর্শক এটার সমান্তরাল। এটার সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ কত হবে? 5x - 12y + k = 0। কে এর ভ্যালু বাইর করতে পারলেই কাজ শেষ। কে এর ভ্যালু বাইর করতে পারলেই কাজ শেষ। বুঝছো? সবগুলা কিন্তু ইন্টারকানেক্টেড। এখন এটাই বৃত্তের স্পর্শক। এরকম অঙ্ক আমরা করছিলাম। একটা সরল রেখার সমীকরণে একটা অজানা রাশি থাকতো, সেটা কোনো একটা বৃত্তের স্পর্শক। সেই অজানা রাশিটা বের করা আমরা করছিলাম। কানেক্টেড না? হয়ে গেছে, কাজ শেষ, কাজ শেষ। এটা এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্তে অ্যাপ্লাই করলেই কাজ শেষ। বলো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? 4,5, তাই না? এই বৃত্তের কেন্দ্র কত? 4,5। ব্যাসার্ধ কত? √4² + 5² g² + f² + 8। তাহলে কত হয় আমাকে বলো তো, একটু ক্যালকুলেট করে বলো। √4² + 5² + 8, 7।
ঠিক আছে? এখন তুমি প্রশ্ন মতে বাকি কাজটা লেখো। প্রশ্ন মতে কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4 5 20 মাইনাস 5 12 60, ঠিক আছে? 4 5 20 মাইনাস 5 12 60 প্লাস কে বাই রুট ওভার অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এগুলো কিন্তু করছি আমরা, বুঝছো? তাহলে কি থাকে? মডুলাস অফ কে মাইনাস 40 ইকুয়ালস টু 7 ইন্টু 13। 7 13 কত হয়? 7 ইন্টু 13 91। 7 13 91, ঠিক আছে। তাহলে মডুলাসটা যদি উঠাও কে মাইনাস 40 ইকুয়ালস টু প্লাস মাইনাস 91, তাহলে কে এর ভ্যালু কি আসে? 40 প্লাস মাইনাস 91। 40 প্লাস 91 কত হয়? 131 আর মাইনাস 51। কে এর দুটা ভ্যালু আসছে? কে এর দুটা ভ্যালু আসছে, তাহলে দুটা ইকুয়েশন হইল? দুটা ইকুয়েশন হইল। কারা কারা? 5x মাইনাস 12y প্লাস 131 ইকুয়ালস টু 0, 5x মাইনাস 12y মাইনাস 51 ইকুয়ালস টু 0। অঙ্কটা খুব সহজ। দুটা ইকুয়েশন আসছে, দুটা সমীকরণ, দুটা স্পর্শক। একটু তাকায় থাকো, একটু তাকায় থাকো, এদিকে একটু তাকায় থাকো। আমার কথা কি ছিল? স্পর্শকের সমীকরণ। স্পর্শক একটা সরল রেখা। একটা সরল রেখার সমীকরণের জন্য দুইটা শর্ত দরকার। এখানে একটা শর্ত কিন্তু সে কোনো একটা বৃত্তের স্পর্শক, সে কোনো একটা বৃত্তের স্পর্শক, এটা এই চ্যাপ্টারে কমন। তাহলে আরেকটা শর্ত দেওয়া থাকলেই কাজ শেষ। আরেকটা শর্ত কি দেওয়া থাকতে পারে? আরেকটা শর্ত এরকম হতে পারে, এই রেখার সমান্তরাল, বা এটা বলতে পারতাম না এই রেখার উপরে লম্ব, বা এটাও বলতে পারতাম অন্য একটা বিন্দুগামী। তাকাও, বলতেছি বলতেছি, আটকে আটকে যাচ্ছে না? আটকে যাচ্ছে, কি যে করব। আচ্ছা ঠিক আছে, করো আজকেরটা। এই অঙ্কটা বুঝছো? এই অঙ্কটা সবাই বুঝছো? বুঝছো? একটা অঙ্ক বুঝছো? এই একটা অঙ্কের মাধ্যমে আমরা হাজার হাজার অঙ্ক, হাজার হাজার অঙ্ক না হলেও অ্যাটলিস্ট 50 একটা অঙ্ক বুঝে ফেলবো। দেখো, স্পর্শকের সমীকরণ, সে কোনো একটা বৃত্তের স্পর্শক হবে, এটা একটা শর্ত। আরেকটা শর্ত দেওয়া থাকলেই হয়। আরেকটা শর্ত এখানে কি বলছে? এই রেখার সমান্তরাল। আমি যদি বলতাম এই রেখার উপরে লম্ব, তাহলে কি হইতো? সবকিছু সেম, 12x প্লাস 5y প্লাস k ইকুয়ালস টু 0। বাকিটা এমনি করতাম, তাই না? বুঝছো তো? বুঝছো তো? পরের অঙ্কটা দেখো, পারবা? সমান্তরাল না বলে জাস্ট লম্ব বলে দিছে। আমাদের যে দ্বিতীয় শর্তটা, সেটা কেমন হতে পারে? কোন একটা রেখার প্যারালাল। আগের অঙ্কে যেটা ছিল, পারবো। কিংবা বলতে পারে কোন একটা রেখার পারপেন্ডিকুলার, লম্ব, এটাও পারবো। পুরাপুরি সেম, জাস্ট একটু এখানে কি 4x মাইনাস 3y প্লাস কে হবে। কিংবা যত ধরনের শর্ত দেওয়া যায়, তোমরা সরল রেখার চ্যাপ্টারে অনেক শর্ত পড়ছো, এটা ঢাল দিতে পারি, ঢাল দিলেও হয়, তাই না? কিংবা এটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করছে, ওটা দিলেও হয়, ওটা দিলেও হয়। কিংবা এটার উপরস্থ একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, কিংবা এটা এক্স অক্ষ থেকে কটুক কাটছে, ওটা দিলেও হয়। কিংবা এটা ওয়াই অক্ষ থেকে কটুক কাটছে, ওটা দিলে হয়। একটা শর্ত হইলেই হয়, কোন একটা বৃত্তের স্পর্শক আর একটা এক্সট্রা শর্ত। কিংবা মূল বিন্দু থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, ওইটা দিলেও হয়। বুঝছো? বুঝছো? আচ্ছা ঠিক আছে, দেখো মজার কাহিনী বলছে, খুবই মজার কাহিনী। এই বৃত্তের স্পর্শক, এই বৃত্তের স্পর্শক যারা অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে, অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে, দুইটা শর্ত দেওয়া আছে। এই যে এখানে একটা শর্ত, এই বৃত্তের স্পর্শক
অক্ষদ্বয়কে যদি সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে তাহলে ইকুয়েশন কি হবে? অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ আসলেই আমরা ছেদক আকৃতি ইউজ করি। আমরা কি ছেদক আকৃতি ইউজ করি? ঠিক আছে, অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে। তাহলে এক্স অক্ষ থেকে এ কাটলে ওয়াই অক্ষ থেকে কত কাটবে? মাইনাস এ ইকুয়ালস টু 1। তাহলে এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এ। এক পাশে যদি আনো এক্স মাইনাস ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0, তাই না? বলো এখন এ এর ভ্যালু বাইর করতে পারলেই তো হয়। একটা অজানা রাশি ঘুরে ফিরে সেই প্রথম অঙ্কে গেছে, একটা অজানা রাশি না? সেটা কেমনে বাইর করব? এটার কেন্দ্র কত আমাকে বলো? -2, 4। ব্যাসার্ধ কত? √2 স্কয়ার প্লাস 4 স্কয়ার -2। এটা কত? 16 প্লাস 4 20, 20 থেকে 2 বাদ দিলে 18, √18 মানে 3√2। বাকিটা কি আমার করে দেওয়া লাগবে? এই বাকিটা কি আমার করে দেওয়া লাগবে? পারবা না? এগুলা কিন্তু ক্লাস 9 10 এর বাচ্চারাও পারবে, ওদের আমি বুঝাই দিই। ঠিক আছে, পরেরটাই যাই। কি বলছে? এই বৃত্তের স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। খেয়াল করছো? এই বৃত্তের স্পর্শক আর কি দেওয়া আছে? ঢাল দেওয়া আছে। বলছিলাম না এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তার ঢাল কত? যেই স্পর্শকটা তার ঢাল কত? তার ঢাল কত? tan 30 বা 1/√3 বা 1/√3। তাহলে তার ইকুয়েশন কি হবে আমাকে বলো তো? y = 1/√3x প্লাস c। আমি যদি একটু সুন্দর করে লিখি x কি হবে বলো তো? x/√3 মাইনাস y প্লাস c = 0, তাই না? c এর ভ্যালু কেমনে? ওই বৃত্তের স্পর্শক, ওই বৃত্তের কেন্দ্র কত? 0 0 0 0, ব্যাসার্ধ কত? 4। তাহলে কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের সমান। 0 - 0 প্লাস c বাই √1/3 প্লাস 1 ইকুয়ালস টু ব্যাসার্ধ কত? 4। এখান থেকে তুমি c এর ভ্যালু বাইর করো। মডুলাস অফ c কত হবে বলো তো? 4 × √4/3। তাহলে c এর ভ্যালু কত হবে? ±8/√3। বসায় দাও, কাজ শেষ। ঠিক আছে, ক্লিয়ার? আমাকে বলো, বুঝতে পারতেছি না? বুঝতে পারতেছি। কনসেপ্ট কিন্তু সহজ। আচ্ছা, আজকের লাস্ট কনসেপ্ট, ছোট্ট মোট্ট একটা কনসেপ্ট, শিখে দিয়ে কাজ শেষ। স্পর্শকের সমীকরণ বৃত্তের উপরস্থ বিন্দুতে। কোশ্চেনটা বুঝছো? স্পর্শকের সমীকরণ কোথায়? বৃত্তের উপরস্থ বিন্দুতে। তার আগে আমি তোমাদের একটা কোশ্চেন করি, টাইপটা লিখতে পারো। স্পর্শকের সমীকরণ কোথায়? বৃত্তের উপরস্থ বিন্দুতে। একটা বৃত্তের উপরস্থ কোন একটা বিন্দু আছে, সেখানে আমি স্পর্শকের সমীকরণ কেমনে বের করব? তার আগে ছোট্ট একটা কনসেপ্ট। একটা বিন্দু থেকে একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো যায়? একটা বিন্দু থেকে একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো যায়? এই ধরো একটা বৃত্ত, কোন একটা বিন্দু থেকে এই বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো যায়? 0টা, 1টা, 2টা? আচ্ছা, আমরা দেখি। বিন্দুটা যদি বৃত্তের বাইরে হয় তাহলে বলো তো এই বিন্দু থেকে এই বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো সম্ভব? এই একটা স্পর্শক হলো না? বলো, এই একটা স্পর্শক হইল। ঠিক আছে, তাহলে বিন্দুটা যদি বৃত্তের বাইরে হয়, বৃত্তের বহিস্থ যে কোনো বিন্দু থেকে একটা বৃত্তে 2টা স্পর্শক আঁকানো যায়। বহিস্থ যে কোনো বিন্দু থেকে একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো যায়? 2টা। বিন্দুটা যদি বৃত্তের উপরস্থ হয়, ঠিক আছে, বিন্দুটা যদি বৃত্তের উপরস্থ হয়, তাহলে কয়টা স্পর্শক আঁকানো সম্ভব? একটা। বিন্দুটা যদি বৃত্তের ভিতরে হয়,
তাইলে ওখানে কয়টা আঁকানো সম্ভব? ধরো এখানে আছে, এখান থেকে কি জীবনেও এই বিন্দু দিয়ে জীবনেও স্পর্শক আঁকানো সম্ভব? তুমি জেডাই আঁকো কি হয়ে যাবে? ছেদক হয়ে যাবে। তাহলে একটা বিন্দু থেকে একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো যায়? একটা বিন্দু থেকে একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো যায়? শূন্যটা থেকে দুইটা পর্যন্ত, শূন্যটা থেকে দুইটা পর্যন্ত। ঠিক আছে, আমরা এখন এই কেসটা দেখব। এইটাতে তো আঁকানোই যায় না, এখানে তো সমীকরণই আসবে না, এখানে আসবে একটা সমীকরণ আসবে। আমরা এখন এই কেসটা দেখব। এটা দেখবো না? হ্যাঁ, এটার পরেই দেখবো। এটা বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকানো যায়, ওই দুইটা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে বলো তো, আমি যদি একটা বৃত্তের সমীকরণ দেই আর একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বলি এই বিন্দু থেকে এই বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো যায়, তুমি আনসার কি দিবা? বুঝছো, আমি একটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x প্লাস 4y মাইনাস 16 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি একটা বিন্দু দিয়ে দিলাম 1,1 বা 0,0। এই বিন্দু থেকে এই বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো যায়? অপশন দিলাম, শূন্যটা, একটা, দুইটা। শূন্য থেকে দুইটা কি হবে? কি হবে? কি বলছি, একটা বিন্দু থেকে একটা বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো সম্ভব? শূন্য থেকে দুইটা না। অ্যান্সার কি? তোমাকে যদি বিন্দু আর বৃত্ত দেওয়া থাকে, তাহলে এই বিন্দুটা এই বৃত্তের কোথায় অবস্থান করে সেটা তুমি বের করতে পারবা? পারবা না? তখন কি শূন্য থেকে দুইটা বললে হবে? এই বিন্দুটা এই বৃত্তের কোথায় অবস্থান করে? বসায় দেখো তো, নেগেটিভ আসে না? তাহলে ভিতরে অবস্থান করে, একটাও হবে না শূন্যটা। এই বুঝছো বুঝছো বুঝছো? তোমাকে একটা বিন্দু স্থানাঙ্ক দিলে, একটা বৃত্তের সমীকরণ দিয়ে বললো এই বিন্দু থেকে এই বৃত্তে কয়টা স্পর্শক আঁকানো সম্ভব। তুমি চেক করবা বিন্দুটা বৃত্তের কই আছে। বাইরে থাকলে দুইটা, উপরে থাকলে একটা, ভেতরে থাকলে শূন্যটা। ভেতরে থাকলে শূন্যটা। একজন লিখছে 5টা, কেন রে ভাই? আচ্ছা, তাহলে আমরা কি দেখতেছি? বৃত্তের উপরস্থ বিন্দুতে, বৃত্তের উপরস্থ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। বৃত্তের উপরস্থ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা হবে এরকম, এই বৃত্তের এই বিন্দুতে, এই বৃত্তের এই বিন্দুতে, তার মানে কথাটা বুঝো, বৃত্তের বিন্দু, তাহলে এই বিন্দুটা আসলে বৃত্তের উপরস্থ বিন্দু। তুমি চাইলেও তারপরেও চেক করে দেখতে পারো যে উপরস্থ কিনা, ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখবা। ঠিক আছে, চেক করে দেখো উপরস্থ কিনা। 4 স্কয়ার, যদিও চেক করার দরকার নাই, কোশ্চেন যদি এরকম হয় বৃত্তের বিন্দুতে, বৃত্তের বিন্দুতে, তাহলে এই বিন্দুটা আসলে বৃত্তের বিন্দু, মানে বৃত্তের উপরস্থ বিন্দু। তারপরেও তোমার খটকা থাকলে চেক করে দেখবা যে এটা শূন্য হয় কিনা। চেক করে দেখো শূন্য হয়, তাহলে এই বিন্দুটা বৃত্তের উপরস্থ বিন্দু। উপরস্থ বিন্দুতে স্পর্শক, সুন্দর একটা ফর্মুলা আছে, কিন্তু আমরা কোনো ফর্মুলা দিয়ে করি না। ফার্স্টে আমরা প্রথমত কি করি? কনসেপ্ট দিয়ে করার চেষ্টা করি, তাই না? আমরা কনসেপ্ট, এই একটা বৃত্ত, এই বৃত্তের 4,-1 বিন্দুতে, 4,-11, সরি, 4,-11 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। 4,-11 বিন্দুতে স্পর্শক ও অভিলম্ব। অভিলম্বে পরে আসতেছি, আগে স্পর্শকটা বাইর করি না, না আগে অভিলম্ব বাইর করবো। কোনটা বাইর করবো? আমি কোনো ফর্মুলা জানি না এখন, বৃত্ত চ্যাপ্টারের কোনো নতুন ফর্মুলা শিখি নাই। আমি সরল রেখা দিয়ে করব, আমি সরল রেখা দিয়ে করব। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো তো, এই বৃত্তটার কেন্দ্র কত? 3/2, -5, তাই না? 3/2, -5, 3/2, -5, এই দুটো একটু কানেক্ট করে দেই তো। যে আকাশি কালার যেটা দিলাম তার ঢাল তুমি বাইর করতে পারবা? আকাশি কালার যেটা দিলাম তার ঢাল তুমি বাইর করতে পারবা? আকাশি কালারের ঢাল কি হবে আমাকে বলো তো? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাই না? -5 + 11 বাই 3/2 - 4। দেখো কত আসে। আকাশি কালারের যে রেখাটা তার ঢাল বের হয়ে গেছে না? -5 + 11 বাই 1.5 - 4, -5/12।
-12/5, সরি, -12/5। তাহলে বলো তো স্পর্শকের ঢাল কত হবে? তাহলে বলো তো স্পর্শকের ঢাল কত হবে? স্পর্শকের ঢাল যদি এম প্রাইম দিয়ে প্রকাশ করি, বাংলায় লিখে দিবা এটা ঢাল। এটা কিন্তু অভিলম্ব বাই দ্য ওয়ে, এটা স্পর্শক। স্পর্শকের ঢাল কত হবে? এম ইন্টু এম প্রাইম, যেটা যেহেতু লম্ব, মনে আছে? স্পর্শবিন্দু, এই যে স্পর্শবিন্দু আর মূল বিন্দুর কানেক্টিং যেই রেখাটা, স্পর্শবিন্দু আর মূল বিন্দু কানেক্ট করলে যে রেখাটা হয় সেটা স্পর্শকের উপর লম্ব। তাহলে ঢাল দুইটার গুণফল -1। সেখান থেকে আমি এম প্রাইমের ভ্যালু কত নিয়ে আসতে পারি বলো তো? 5/12। তাহলে স্পর্শকের ইকুয়েশন কি? স্পর্শকের ঢাল জানো, উপরস্থ একটা বিন্দু জানো। স্পর্শকের ঢাল জানো, উপরস্থ একটা বিন্দু জানো। তাহলে ইকুয়েশন কি হবে? y মাইনাস y1, এক বিন্দুগামী রেখার সমীকরণ, ইকুয়ালস টু m ইন্টু x minus x1, y minus y1 equals to m into x minus x1, y minus y1 equals to m into x minus x1। পাইছি স্পর্শক। অভিলম্ব সমীকরণ তো সহজ, ঢাল জানো। অভিলম্ব কিন্তু এই স্পর্শ বিন্দুগামী, বুঝছো? অভিলম্ব কিন্তু স্পর্শ বিন্দুগামী, অভিলম্ব কেন্দ্রগামীও একটা দিয়ে করলেই হয়। ঢাল জানো, আরেকটা বিন্দু হইলেই হয় না? বিন্দুটা কেন্দ্রও হইতে পারে, ওই বিন্দুও হইতে পারে। y মাইনাস, আমি ওটা দিয়েই করি, y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। ঠাস হয়ে গেছে। ক্লিয়ার? বলো 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 বলো, সবাই বুঝছো? এখন এটার খুবই সুন্দর একটা ফর্মুলা আছে, বুঝছো? ভেরি নাইস একটা ফর্মুলা আছে, আমরা এখন সেই ফর্মুলাটা দেখব। ঠিক আছে? আচ্ছা, পিঠা খাওয়া ছুটি দিব? আমাকে পাঠাও, তাহলে ছুটি দিব। একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্তের আদর্শ সমীকরণ, এটা কিন্তু আদর্শ সমীকরণ। বৃত্তের সকল ফর্মুলা আমি আদর্শ সমীকরণের উপরে অ্যাপ্লাই করব। বৃত্তের সকল ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করব? আদর্শ সমীকরণে অ্যাপ্লাই করব। ঠিক আছে? এইটার উপরস্থ একটা বিন্দু, এই বিন্দুতে স্পর্শকের ইকুয়েশন কি হবে? আমার আদর্শ আকৃতি না, খেয়াল করো, এটা আদর্শ আকৃতি। কার ইকুয়েশন লাগবে? স্পর্শক। এটা কিন্তু দ্বিঘাত, একটা একঘাত সমীকরণ লাগবে স্পর্শকের। আমাকে কিছু রিপ্লেস করা লাগবে। কি রিপ্লেস করা লাগবে? আমি এক্স স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে ওয়াই y1, এক্স এর জায়গায় বসাবো এক্স প্লাস x1/2। x1 y1 কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু, একটা ধ্রুবক। x1 y1 ধরো 2,3 বা 3,4। ঠিক আছে? y এর জায়গায় বসাবো y প্লাস y1/2, y এর জায়গায় বসাবো y প্লাস y1/2। এই রিপ্লেসমেন্ট গুলা করার পরে আমাদের যেই সমীকরণটা থাকবে না, এই রিপ্লেসমেন্ট গুলা করার পরে আমার যেই সমীকরণটা থাকবে সেটাই এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ইকুয়েশন। বুঝছো? 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 একটা বৃত্ত, তার আদর্শ আকৃতি দেওয়া আছে। তার আদর্শ আকৃতিতে এই রিপ্লেসমেন্ট গুলা করার পর এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1, এক্স এর জায়গায় এক্স প্লাস x1/2, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস y1/2। তাহলে দেখো তো আমাদের সমীকরণটা কেমন আসে। এক্স স্কোয়ারের জায়গায় বসাইছো এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাইছো ওয়াই y1 প্লাস 2g, এক্স এর জায়গায় কি বসাইছো? এক্স প্লাস x1/2, ওয়াই এর জায়গায় কি বসাইছো? 2f ওয়াই প্লাস y1/2 প্লাস c ইকুয়ালস টু 0। এই যে যেটা আসছে না, এটাই কি? আমাদের উপরস্থ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। একটা বৃত্তের উপরস্থ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? বলো বলো, মুখস্থ থাকবে না? এটা মুখস্থ রাখার দরকার নেই, এই জিনিসগুলো করা লাগবে। এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1। ভাই কেমনে আসছে? অ্যাকচুয়াল প্রসেস বুঝছো? এই অঙ্কটাই যদি করো, এই বিন্দুটার জায়গায় x1, y1 ধরে, x1, y1 ধরে, তাহলেই দেখবে ওই অঙ্কটা চলে আসছে। রিক্যাপ, একটা বৃত্তের আদর্শ সমীকরণ দেওয়া আছে। এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু x1, y1,
এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু x1, y1, সেটাতে অঙ্কিত স্পর্শকের ইকুয়েশন কি করবা? কিছু রিপ্লেস করবা। x স্কয়ারের জায়গায় x(x1), y স্কয়ারের জায়গায় y(y1), x এর জায়গায় x + x1/2, y এর জায়গায় y + y1/2। এটা বসাই দিলেই কাজ শেষ। বুঝো নাই? দেখে নাও, বুঝবা একটু পরেই। ঠিক আছে, এই যে দেখো একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে না? এটাই কি আমাদের সেই স্ট্যান্ডার্ড আকৃতি, আদর্শ আকৃতি? আগের অঙ্কটাই। এটাই কি সেই আমাদের আদর্শ আকৃতি বা স্ট্যান্ডার্ড? এইটাই কি আমাদের উপরস্থ বিন্দু x1, y1, তাই না? x1 এর ভ্যালু 4, y1 এর ভ্যালু কত? y1 এর ভ্যালু কত? 11। তাহলে x স্কয়ারের জায়গায় দেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট, স্পর্শকের ইকুয়েশন কি করব? x স্কয়ারের জায়গায় x(x1), x1 এর ভ্যালু কত? 4, x(x1), x স্কয়ারের জায়গায় x(x1), y স্কয়ারের জায়গায় y(y1), y1 কত? 11, মাইনাস x এর জায়গায় কি বসাবো? x + x1/2, y এর জায়গায় কি বসাবো? y + y1/2, y1 কত? 11। ঠিক আছে, সরি, কিন্তু -11 ছিল। -11 ভাই, -11 + 11 পার্থক্য কি? পার্থক্য আছে রে, বলো তো। -11 দিলে হইতো, +11 দিলে হইতো অঙ্কটা? বলো তো আমাকে বলো, +11 দিলে হইতো? কেন হইতো না? অঙ্কটা কেন হইতো না? +11 কিন্তু তখন এই বিন্দুর উপরস্থই না, এই বৃত্তের। এই বিন্দুটা এই বৃত্তের উপরস্থ বিন্দু না, তাহলে এখানে মাইনাস দিতে হবে। তাহলে আমি অঙ্কটা আবার করি। কোশ্চেনটা এভাবে চেঞ্জ হয়েছে, এই বৃত্তের উপরস্থ এই বিন্দুতে, তাহলে এই বিন্দুটা কি? এই বৃত্তের উপরস্থ বিন্দু। সমীকরণ কি হবে? স্পর্শকের কিছু রিপ্লেসমেন্ট। মনে করে দেখো তো কি রিপ্লেসমেন্ট গুলো? x স্কয়ারের জায়গায় x(x1), x স্কয়ারের জায়গায় x(x1), x1 এর ভ্যালু কত? 4, y স্কয়ারের জায়গায় y(y1), y1 এর ভ্যালু কত? -11, -3 ইনটু x এর জায়গায় কত? x + x1/2, y এর জায়গায় কত হবে আমাকে বলো তো? y + y1/2। ওদিকে 15 এক পাশে নিয়ে আসো। এটাই স্পর্শকের ইকুয়েশন, আর কিছু লাগবে না। এটা সিম্পলিফাই করলেই হবে। ঠিক আছে, বুঝছো? স্পর্শকের ইকুয়েশন পাইছো, অভিলম্ব তো পাবাই। এটারে সিম্পলিফাই করবা, তারপর এটার উপরে লম্ব এবং এই বিন্দুগামী, ওটাই অভিলম্ব না? এই বুঝছো? স্পর্শকের ইকুয়েশন, এই ফর্মুলাটা বোঝা গেছে। x স্কয়ারের জায়গায় x(x1), ঠিক আছে? y স্কয়ারের জায়গায় y(y1), x এর জায়গায় x + x1/2, y এর জায়গায় y + y1/2 বসালে যেটা আসবে সেটাই কি স্পর্শকের সমীকরণ। এখন এটাকে সিম্পলিফাই করতে হবে। কেমনে করবা? যোগ বিয়োগ করে দিলে হয়। স্পর্শকের সমীকরণ আইছে, এখান থেকে অভিলম্ব কেমনে করবা? এটার উপরে লম্ব এবং স্পর্শ বিন্দুগামী 4, -1 বিন্দুগামী হয়ে যাবে। ঠিক আছে? বলো তো। ঠিক আছে, বাকিটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটা পারবা না? বলো। একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, এটা আদর্শ আকৃতিতে আছে। বলো প্রথম কাজ কি হবে? এই বৃত্তের 2,0 বিন্দুতে 2,0 বসাও তো। 2 ইন্টু 2 স্কয়ার প্লাস 0, ওদিকে হয় 40 মাইনাস 32। তাহলে উপরস্থ বিন্দু না, আমাকে বলো 8 = 8। এই বৃত্তের 2,0 বিন্দুতে স্পর্শক। কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে, ভাষা দেখে বোঝা যাচ্ছে বৃত্তের এই বিন্দুতে, তাহলে এই বিন্দুটা বৃত্তের উপরস্থ। ভাষা দেখে বুঝতে হবে, কিন্তু দুই প্রকারের ভাষা হয়। এটা হচ্ছে এই বৃত্তের এই বিন্দুতে মানে হচ্ছে তার উপরস্থ বিন্দু।
তারপরেও তোমার কনফিউশন হলে চেক করে দেখবে আসলেই উপরস্থ কিনা। বসায় দেখো লেফট সাইড রাইট সাইড সমান হয়েছে, তাই না? সিদ্ধ করে। এটা কি আদর্শ আকৃতিতে আছে বৃত্তের সমীকরণটা? না না না, আদর্শ আকৃতি আনতে হবে। 2 দিয়ে ভাগ করে এক পাশে নিয়ে আসো, 2 দিয়ে ভাগ করে এক পাশে নিয়ে আসো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়ালস টু 0। এটাই কিন্তু বৃত্তের ইকুয়েশন। এটা আর এটা সেম। এটা আদর্শতে ছিল না, এটা আদর্শতে নিয়ে আসছি। এটা আদর্শ আকৃতিতে ছিল না, এটা আদর্শ আকৃতিতে নিয়ে আসছি। ঠিক আছে, এইবার এখানে কিছু রিপ্লেসমেন্ট করা লাগবে। বুঝো নাই যারা? আবার মনোযোগ দিবা। কি রিপ্লেস করা লাগবে? এই যে এই বিন্দুতে না, তাহলে এটা কি আমাদের সেই x1, y1 বিন্দু। x এর জায়গায় বসাবা x x1, x এর জায়গায় বসাবা x x1, y এর জায়গায় বসাবা y y1 মাইনাস x এর জায়গায় কি বসাবা x প্লাস x1 বাই 2। ধ্রুবকটা ধ্রুবকের মতোই থাকবে, ধ্রুবকটা ধ্রুবকের মতোই থাকবে। তাহলে কি থাকে এখানে আমাকে বলো তো? 2x, এখানে হয় -5 ইন্টু x প্লাস 2 প্লাস 16। তাহলে 2x মাইনাস 5x মাইনাস 10 প্লাস 16 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে কি হয়? 3x ইকুয়ালস টু 6, তাই না? তাহলে x এর ভ্যালু কোনটা? এই যে এটা হয়, এটা হয় -3x প্লাস 6 ইকুয়ালস টু 0। -3 দিয়ে ভাগ করলে কত? x মাইনাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, দুই প্রকার ভাষা। আরেকটা ভাষা কালকে বুঝাবো। হ্যাঁ, একটা হচ্ছে এই বিন্দুতে, আরেকটা ভাষা হয় এই বিন্দু হতে অঙ্কিত স্পর্শক। এই বিন্দু হতে, তাহলে বিন্দুটা কি বাইরে না ভিতরে না উপরে? কালকে দেখা হবে এটা নিয়ে। পরেরটা বলো। এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক। সর্বনাশ, এখানে জাস্ট ভুজ দেওয়া আছে, তাহলে কোটিও তো লাগে। কেমনে বাইর করবা? এই বৃত্তের এই বিন্দুতে, আচ্ছা x এর ভ্যালু যদি 2 হয়, তাহলে y এর ভ্যালু আমি বাইর করতে পারি না? বিন্দুটা তো সিদ্ধ করবে। 2 স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 20। তাহলে y স্কয়ারের ভ্যালু কত? 16। y এর ভ্যালু কত? প্লাস মাইনাস 4। তাহলে আসলে কয়টা বিন্দু? দুইটা বিন্দু। দুইটা বিন্দুতে স্পর্শকের ইকুয়েশন। আমি আগে বৃত্তের ইকুয়েশনটা লিখি। বৃত্তের ইকুয়েশনটা কেমন? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 20 ইকুয়ালস টু 0। দুইটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। প্রথম বিন্দু কত? 2, 4। ইকুয়েশন কি হবে? x এর জায়গায় বসাবা x x1, y এর জায়গায় বসাবা y y1, 0। আরেকটা বিন্দু কত? 2, -4। x এর জায়গায় বসাবা x x1, y এর জায়গায় বসাবা y y1। ডান ডান। ঠিক আছে, কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? না। পরেরটা মজার অঙ্ক, একটু লেজ লাগাইছে। পি কমা কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত মূল বিন্দুগামী। বৃত্তের সমীকরণ বের করো। এতটুকু পারবা না, এতটুকু কিন্তু আগের অঙ্ক। মুখে মুখে পারবা। বলো কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2px মাইনাস 2qy ইকুয়ালস টু 0, তাই না? মূল বিন্দুগামী। তাহলে সি এর ভ্যালু 0। মূল বিন্দুগামী, সি এর ভ্যালু 0, জি এফ এর ভ্যালু জানলেই হয়। মাইনাস জি মাইনাস এফ এর ভ্যালু জানো। ঠিক আছে, আমাদের যে বৃত্তটা তার কেন্দ্র তথা মাইনাস জি মাইনাস এফ এর ভ্যালু কত? মাইনাস পি মাইনাস কিউ। তাহলে জি এফ এর ভ্যালু জানো, তাহলে ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স। সরি, এখানে কেন মাইনাস দিলাম? জি এফ এর ভ্যালুতে মাইনাস আসবে। মাইনাস টুয়াইস পি এক্স মাইনাস টুয়াইস কিউ ওয়াই ইকুয়ালস টু 0। দেখাও যে মূল বিন্দুতে স্পর্শক, মূল বিন্দুতে বৃত্তটার স্পর্শক, মূল বিন্দুতে বৃত্তটার স্পর্শক। তাহলে বলো তো মূল বিন্দুতে এই বৃত্তটার স্পর্শক কি হবে? বলো বলো বলো।
এক্স এর জায়গায় বসাবা এক্স এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় বসাবা ওয়াই ওয়াই ওয়ান, এক্স এর জায়গায় বসাবা এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াই এর জায়গায় বসাবা ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু ইকুয়ালস টু 0। তাহলে কি থাকে আমাকে বলো তো, টু টু কাটা, মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই ইকুয়ালস টু 0, পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু 0, পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলাম। পরেরটায় যাই, পরেরটায় যাই, একটা কঠিন অঙ্ক হোমওয়ার্ক দিব, বাসায় করবা। পরেরটা দেখো কি বলছে, একটা বৃত্ত, তুমি কি আমাকে বলতে পারবা এই বৃত্তটা কি মূলবিন্দু দিয়ে যায়? বৃত্তের ইকুয়েশন দেখে তোমার মাথায় যদি সাথে সাথে না আসে যে এইটা মূলবিন্দুগামী বৃত্ত, তাইলে কিন্তু খবর আছে। আসছে না তোমার মাথায় সাথে সাথে ঠাস করে এটা মূলবিন্দুগামী বৃত্ত? ঠিক আছে, তাহলে কি চাইছে? যে ব্যাস মূলবিন্দু দিয়ে অতিক্রম করে, এই বৃত্তটা নিজেই কিন্তু মূলবিন্দুগামী। কি চাইছে? প্রথম পার্ট খেয়াল করো, প্রথম পার্ট খেয়াল করো, যে ব্যাস মূলবিন্দুগামী তার সমীকরণ। এটা সমীকরণ তুমি বাইর করতে পারবা? বলো। মূলবিন্দু থেকে না স্পর্শক হয় না, এটা তোমাকে কে বললো? মূলবিন্দু বৃত্তের ভেতরে থাকলে স্পর্শক হয় না, বহিস্থ থাকলে মূলবিন্দু থেকে দুইটা স্পর্শক, উপরস্থ হলে একটা স্পর্শক আঁকানো যায়। ঠিক আছে, মূলবিন্দু দেখো, এই বৃত্তের যে ব্যাস মূলবিন্দু দিয়ে যায় তার সমীকরণ। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র জানো? কেন্দ্র কত আমাকে বলো তো? 5b/2। এটাকে -2 দিয়ে ভাগ, এটাকে -2 দিয়ে ভাগ করলে কি -6b, -6b। ঠিক আছে, মূলবিন্দু জানো, এটা জানো। কিংবা মূলবিন্দু দিয়ে যায় y = mx, ঢাল বাইর করতে পারলেই হয়। মূলবিন্দু y = mx না? বলো বলো বলো, মূলবিন্দুগামী ব্যাসের সমীকরণ y = mx, ঢাল কত? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর কত? -6b -0, তাই না? 5b/2, বিবি কাটা, বিবি কাটা কি হয়? -12/5, -12/5। তাহলে 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 আমরা কি ব্যাসের সমীকরণ পাইছি না? বলো তো বলো তো, y = -12/5x, 12x + 5y